লাইভটা অ্যাপ্রুভ হয়ে গেছে দেখলাম, এখনো কাউকে আমি দেখতে পাচ্ছি না। কেউ যদি এসে থাকো একটু বলো সব ঠিক আছে কিনা। ভুবন মনোমোহিনী হাই, সব ঠিক আছে কিনা বলো। সাউন্ড ছবি সব ঠিক আসছে তো? মহুয়া বসু, হ্যাঁ গুড ইভিনিং সুচরিতা, অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তোমরা একে একে সব জয়েন করো। আশা করি সবাই ভালো আছো। শুভ সন্ধ্যা। হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। শুভ্রাদি এসছে, আছি ঠিক আছি। ঠিকই আছি, তা না হলে কি আর লাইভে আসতে পারি? আচ্ছা ঠিক আছে, সবাই আস্তে আস্তে জয়েন করো, আমি বরং শুরু করে দিই। বেশিক্ষণ দেরি করে লাভ নেই, আবার কখন লিংক চলে যাবে তার ঠিক নেই। তো আজকেও আমি আচ্ছা আচ্ছা মহুয়া ঠিক আছে, এবারে শুনতে থাকো। আমি আজকেও প্রথমেই রাম ঠাকুরের কথা বলবো, ওনার একটা ছোট্ট গল্প, সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো ঠাকুরের কাছে একবার এক ব্যক্তি এসেছিলেন নাম নিতে। তো ঠাকুর তাকে তো নাম দিয়েছেন। তারপরে ভদ্রলোক বলছেন যে ঠাকুর আপনি তো নাম দিলেন, এবার আমাকে বলুন যে এই নাম আমি কিভাবে জপ করব, এর কি নিয়ম কানুন আছে, কি অবস্থায় কিভাবে জপ করতে হবে, কতবার জপ করতে হবে, এই সমস্ত আপনি একটু আমাকে বলে দিন। আচ্ছা সুচরিতা, তো তখন ঠাকুর বলেছেন যে শোনেন, নাম করার কোনো নিয়ম কানুন নাই, নিয়ম কানুনের নিগড়ের বাধ্যে নেই, পূজা সাধনা কোনো কিছুর নিয়ম নেই। আপনি নিজের ইচ্ছে মতন ভালোবেসে যদি ঈশ্বরের সাধনা করেন, নাম করেন, তাহলেই আপনার মুক্তি। তো এখানে কোনো নিয়ম কানুন নেই। আপনি আপনার একটা গল্প কই শুনুন বলে একটা তিনি গল্প বললেন, সেই গল্পটাই বলছি আর কি। উনি বললেন যে এক সাধক ছিলেন, তিনি সব সময় পুজো আর্চা করতেন এবং খুব নিয়ম নিষ্ঠা মেনে উনি পুজো আর্চা করতেন। কোথাও একটু এদিক ওদিক হওয়ার জো নেই আর কি, এতই নিয়মের বাড়াবাড়ি। তো এবং যেখানে উনি যেতেন বিভিন্ন তীর্থস্থানে ঘুরে ঘুরে উনি যেখানে যার যত নিয়ম কানুন আছে সব দেখতেন, আর নতুন নতুন নিয়ম সেই সব নিয়ে উনি পুজো করতেন আর কি। যে যেখানে যা করছে উনি সেইগুলো অনুসরণ করতেন। এইভাবে উনি ভালো থাকতেন আর কি। পুজোর ঘনঘটা একেবারে ষোড়শোপচারে পুজো করতেন, নাম তো করতেনই। তা উনি একবার এরকম ঘুরতে বৃন্দাবনে গেছেন। বৃন্দাবনে গিয়ে উনি তো ওরকম ঘুরে বেড়ান, যেখানেই দেখেন কেউ পুজো করছে কি করছে, কখনো কখনো সাধারণ লোকের বাড়িতে উনি ঢুকে যান, গিয়ে দেখতে থাকেন যে তার ঠাকুর ঘর আছে কি না, সে কেমনভাবে পুজো করছে। তো এইসব একদিন গেছেন ওই গ্রামের ভেতরে, বৃন্দাবনে একটি গ্রামের মধ্যে গিয়ে একটি গৃহস্থ বাড়িতে উনি গেছেন, গিয়ে দেখছেন যে ঘরের মধ্যে
খুব একটা যে পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই নয়, মোটামুটি একটা ঘর। সেই ঘরের খাটের ওপর গোপালকে বসানো আছে। গোপালের কোনো ঠাকুরের আসনও নেই, কিচ্ছু নেই। এমনকি খুব যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বিছানাপাটি তাও নয়। গোপাল কিন্তু এই খাটের ওপর বসে আছে। তখন উনি ওই ভদ্রমহিলাকে ডাকলেন, ডেকে বললেন যে কী কথা, হ্যাঁ, গোপালের তুমি পুজো করো, অথচ গোপালকে এইভাবে খাটের মধ্যে বসিয়ে রেখেছো? গোপালের কোনো আসন নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, গোপালের পুজো করার কত নিয়ম আছে তুমি কিছু জানো? তখন উনি বলছেন যে না তো ঠাকুর, আমি তো কিছুই জানি না, কোনো নিয়মকানুন কি, আমি তো এইভাবেই গোপালকে পুজো করি। বলছে না না, এরমভাবে পুজো করা ঠিক নয়। গোপালকে আসনে বসিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে ভোগ দিয়ে 4 বেলা ভোগ দিতে হবে, এইসব করে তবেই গোপালের পুজো করতে হয়, এইভাবে পুজো করবেন না বলে। তখন তো ভদ্রমহিলা ভাবছে, হে হায় ভগবান, এতকাল তো আমি এইভাবেই করেছি, আমি যা খাইয়েছি ঠাকুর গোপালকেও তাই খেতে দিয়েছি, হ্যাঁ, গোপালকে আমার কাছে নিয়ে শুয়েছি, হ্যাঁ, এইভাবে তো আমি কখনো পুজো করিনি, তাহলে বোধহয় গোপাল আমার উপর সন্তুষ্ট নয়, আমি তো এইভাবে পুজো করতে পারিনি। তো উনি ওনাকে বললেন, ঠিক আছে, আমি কাল থেকে সব ব্যবস্থা করব, গোপালের জন্য আলাদা আসন করব, গোপালের ভোগ রান্না করব, সব করব। তখন উনি তো ওখান থেকে চলে গেছেন। এবার পরের দিন ভদ্রমহিলা সকাল সকাল উঠে ঠাকুরের সমস্ত সারা বাড়ি পরিষ্কার করে একটা নির্দিষ্ট জায়গা বানিয়ে সেইখানে আসন টাসন পেতে গোপালকে বসিয়েছেন। তারপরে উনি ভোগ রান্না করেছেন। এইসব করতে করতে, কাজকর্ম করতে করতে বেলা গড়িয়ে গেছে একদম। তো কী আর হবে, কিছুই করার নেই, অত বেলা হয়ে গেছে। গোপালকে ভোগ রান্না করে দিয়ে গোপালকে নিবেদন করে তারপরে খাওয়া দাওয়া করেছেন। এরমভাবে উনি 6-7 দিন ধরে এক নাগাড়ে এই জিনিসটাই করে চলেছেন গোপালের জন্য। এইবারে উনি একদিন হঠাৎ রাত্রিরে স্বপ্ন দেখছেন যে গোপাল বলছে যে মা, তুমি আর আমাকে ভালোবাসো না, তুমি আমাকে আদর করো না, তুমি আমাকে সময় মতো খেতে দাও না, কত বেলা করে করে তুমি রান্না করে খেতে দাও, আমি আর তোমার কাছে থাকতে চাই না, তুমি আর আগের মতো আমাকে একদম ভালোবাসো না, এসব বলছে। তখন উনি স্বপ্নের মধ্যেই দেখছেন, আর উনি খুব কাঁদছেন, না গোপাল, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ভালোবাসি, আমাকে তো ওই সাধু বলে গেছে যে এইভাবে তোমার পুজো করতে। তখন গোপাল বলছে, না, আমি একদম পছন্দ করছি না, তুমি আমাকে যেরকম ভালোবাসতে, যেরকম করে রাখতে, সেরকমই থাকতে চাই আমি। তখন ওনার তো ঘুম ভেঙে গেছে, উনি খুব কাঁদছেন সত্যি। তাহলে উনি কেন বলে গেলেন? উনি তো একজন সাধক মানুষ, উনিই তো আমাকে বললেন এইভাবে পুজো করতে, আমি করেছি তাই জন্য। কিন্তু তাতে কি গোপাল রেগে গেছে? গোপাল আমাকে ছেড়ে চলে গেলে আমি কি করব? আমাকে সেই সাধুর সাথে আবার দেখা করতে হবে। এই বলে উনি তো উদ্ভ্রান্তের মতো রাস্তা দিয়ে ছুটছেন, সেই সাধুকে কোথায় দেখা পায়, কোথায় দেখা পায়। এদিকে ওই রাত্রিরেই ওই সাধুকে গোপালও স্বপ্নে এসছে, ওনার স্বপ্নেও গোপাল এসছে। এসে গোপাল বলছে যে এই, তুমি এই বৃন্দাবন থেকে চলে যাও তো, তুমি এখানে থাকার যোগ্য নয়, তুমি আমার মাকে কাঁদিয়েছো, মাকে ভুলভাল কথা বলেছো, মাকে বলেছো যে মা যেভাবে আমাকে ভালোবাসে সেইভাবে ভালো না বাসতে, তুমি এখান থেকে শিগগিরই চলে যাও, তুমি এখানে একদম থাকবে না বলেছে। তখন তো সাধক যে ওই ভদ্রলোক, সে তো বুঝতে পেরে গেছে যে না, এটা আমি একটা খুব বড় ভুল করে ফেলেছি, মানে নইলে এইরকম হয়, এক্ষুনি গিয়ে আমার ভুল সংশোধন করতে হবে, ওই ভদ্রমহিলাকে গিয়ে বলতে হবে যে আমি ভুল করেছি বলে উনিও উদ্ভ্রান্তের মতো ওই ভদ্রমহিলার দিকে দৌড়াতে দৌড়াতে আসছেন। দুজনের দিকে যেতে যেতে মাঝ রাস্তায় দুজনের দেখা হয়ে গেছে। দেখা হয়ে যেতে সাধক যে উনি বলছেন, মা, আমি বড্ড বড় ভুল করে ফেলেছি, তুমি যেভাবে তোমার গোপালকে ভালোবাসতে, যেভাবে তুমি পুজো করতে, তুমি সেভাবেই পুজো করো, ঠাকুর ওই সব চান না, ঠাকুর তুমি যেমন পুত্রবৎ সন্তান তুল্য গোপালকে নিয়ে শুতে, গোপালকে খাওয়াতে, সেইভাবেই তুমি গোপালের পুজো করো, আমি আর এই বৃন্দাবনে থাকবো না, গোপাল আমাকে বলেছে এখান থেকে চলে যেতে। তখন আর কি হবে, উনিও চলে গেলেন, আর ও আবার বাড়িতে ফিরে এসে আবার সেইভাবে গোপালকে সেই নিজের ছেলের মতন করে, ছেলেকে যেমন সকালবেলা ঘুম থেকে উঠিয়ে খেতে দেওয়া থেকে আরম্ভ করে সব করে, সেই রকম করে গোপালের পুজো করতে লাগলেন। তো এটা বলেই ঠাকুর বোঝাতে চাইলেন যে উপাচার চান না ঠাকুর, চান ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস। এই তিনটেই যদি থাকে তাহলে কিন্তু সব কিছুই ভালো হয়, ঈশ্বর সন্তুষ্ট হন।
তো এই ছিল আজকের গল্প। হ্যাঁ, আড়ম্বরের কোনো দরকার নেই। সেই কত নিয়ম কানুন মেনে নানান রকম মন্ত্র উচ্চারণ করে এত কিছু করে উপোস করে, শুদ্ধ বস্ত্র পরে স্নান করে প্রচুর কিছু করে ঈশ্বরের সাধনাচ্ছে, মানে ঠাকুরকে ডাকাচ্ছে, তার আড়ম্বরটা বেশি হয়ে যায় না আমাদের মধ্যে? বিভিন্ন সংস্কারে আমরা বদ্ধ হয়ে থাকি যে এই না করলে ওই হবে, ওই না করলে সেই হবে, কিন্তু আসল হলো ভক্তি আর ভালোবাসা। এইগুলো থাকলেই ঠাকুর কিন্তু সন্তুষ্ট হন। লোকজন কোথায়? সব চলে যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, এবারে আসছি। হ্যাঁ, এবারে আমি একটা ব্ল্যাক ম্যাজিকের গল্প বলি। গল্প না, ঘটনাই, কিন্তু সে ঘটনাটা যে পাঠিয়েছে তার নাম আমি বলছি না আর কি। হ্যাঁ, সে আমার এক বন্ধু, তার যখন বিয়ে হয়, তাদের লাভ ম্যারেজ। তো কিছু কিছু জায়গায় দেখা যায় না, লাভ ম্যারেজ হলে ঠিক দুই বাড়িতেই মেনে নিতে চায় না, সেরকমই একটা ব্যাপার হয়েছিল ওদের বিয়ের সময়। তো যাই হোক, তবুও ও শ্বশুরবাড়িতে চলে গিয়েছিল এবং শ্বশুরবাড়িতে নানান ঝামেলা প্রথম থেকেই শুরু হয়েছিল। তো সেই কারণে ওর হাজব্যান্ডকে, ওর যেহেতু বাপের বাড়ি খুব ভালো অবস্থাপন্ন আর শ্বশুরবাড়ি অতটাও ভালো নয় অবস্থা, আর হাজব্যান্ডও যে খুব ভালো কিছু চাকরি টাকরি করতো সেরকমও নয়, সেই জন্য ও কী করেছিল, বিয়ের পর থেকে বেশিরভাগ সময়টা বাপের বাড়িতে থাকতো, আর ওর মাঝে মাঝে ওর হাজব্যান্ড গিয়ে থাকতো আর কি। এরমভাবে চলছিল, কিন্তু সেটাও তো কেউ সবাই মেনে নেয় না, বা ও শ্বশুরবাড়ি থেকে মানতো না, এই নিয়ে অশান্তি হতো, এই সমস্ত হতে হতে ও আবার শ্বশুরবাড়িতে ফিরে গেল। কিন্তু ফিরে গেলে কি হবে, কি হলো, মানে হাজব্যান্ডের সাথে বা শুরু হয়ে গেল ওর ঝামেলা। ও মানে কোনো কিছুতেই ভালো থাকছে না, ও কখনো হাজব্যান্ডের সাথে ঝামেলা, কখনো শাশুড়ির সাথে ঝামেলা, মানে ঝামেলা ওর নিত্যসঙ্গী হয়ে দাঁড়ালো। এমন অবস্থা, হাজব্যান্ড কিন্তু কোনো নেশা নেই বা কোনো অন্য কোনো মহিলার প্রতি আকর্ষণ নেই, কিছুই নেই, কিন্তু ওর সাথে কিছুতেই যেন বনিবনা হয় না, ওকে যেন সহ্য করতে পারে না, এরকম একটা অবস্থা। তো কি আর করা যাবে, এইরকম করেই চলতে লাগলো। কখনো কখনো প্রচণ্ড বাড়াবাড়ি রকমের ঝগড়া অশান্তি হতে থাকে, কখনো কখনো আবার একটু কমে যায়, এরকম চলতে চলতে যাই হোক ওদের একটা মেয়ে হলো। মেয়ে হওয়ার পরে অশান্তি আরও চরমে উঠলো। তো চরমে ওঠার পরে তখন ও ভাবছে যে কি করব আমি। ও একটা স্কুলে চাকরি করতো, সেই চাকরিটাও কিন্তু ওর বর ওকে জোর করে করে ছাড়িয়ে দিয়েছিল। তখন ও টিউশানি শুরু করলো, কিন্তু বাচ্চা ছোট। তখন এদিকে শ্বশুরবাড়ির লোকজন বলল যে বাচ্চাকে তুমি একা একা কী করবে, ওকে তুমি মানুষ করতে পারবে না। ওকে একটা আলাদা ব্যবস্থা করে দিল, যেটা ওর বাড়ির মধ্যেই নিচের তলায় দুটো ঘর দিয়ে বলল তুমি নিচে থাকো, নিজের মতো রান্নাবান্না করে খাও, যা খুশি করে খাও, আর বাচ্চাকে তোমার কাছে দিতে পারছি না, বাচ্চা এখন আমাদের কাছে থাকবে, বাচ্চা একটু বড় হলে তখন এ করবে। তো কে আর বাচ্চাকে ছাড়তে চায়, কিন্তু কি উপায় নেই, ও তখন ওই টিউশানি এটা ওটা করে কোনো মতে আর কি চলছে, একলা মানুষ। তো বাচ্চাটাকে ওরকম সারাদিনই রাখে ওপরে, শাশুড়ি আর শ্বশুর মিলে দেখাশোনা করে, ওর বাবাও আছে, কিন্তু ওই মাঝে মধ্যে ওর কাছে নিয়ে আসে, একটু যেন খিদে বা ঘুম পায় বা খুব কান্নাকাটি করে বা অসুস্থ হয় তখন মায়ের কাছে নিয়ে আসে, এরকমভাবে চলতে লাগলো আর কি। এর মধ্যেই ওই মেয়েটির, আমার যে বান্ধবী, তার বাবা মারা গেলেন। তো বাবা মারা যেতে আর কি করা যাবে, খুবই দুঃখের ব্যাপার।
তো ও তো শ্বশুরবাড়িতেই ও চতুর্থীর কাজ টাজ করে নিয়েছে, করে নিয়ে যেদিন চতুর্থীর কাজ করেছে সেই দিন রাত্রিবেলা ও ঘুমিয়ে পড়েছে। ও যে ঘরটায় শুতো সেই ঘরটা তো খাটটাট ছিল পাতা, আর পাশে যে ঘরটা ছিল সেই ঘরে কিছু চেয়ার টেবিল এই সমস্ত ছিল পাতা। ওই ঘরটা সেরকম কোনো কাজে লাগতো না আর কি, ও একা মানুষ, ও ওইভাবে চলতো আর কি। বাইরে থেকে ও হোম ডেলিভারি খাবার টাবার নিত, আর রান্নাবান্নার আর ঝামেলা রাখেনি। আর ওই ঘরটা এমনি থাকতো, মাঝে মধ্যে ও গিয়ে ঝাড়পোছ করতো, এরকম লোকজন এলো, বন্ধুবান্ধব এলো, কেউ তাকে বসাতো, এই সমস্ত কাজেই ব্যবহার হতো ওই ঘরটা। তো হঠাৎ রাত্রিবেলা ওর হঠাৎ ঘুম ভেঙে গেছে একটা শব্দে। মনে হচ্ছে যেন পাশের ঘরে যে চেয়ার টেবিল আছে, কেউ যেন চেয়ার ধরে টানছে খড় করে, কখনো টেবিলটার সরানোর শব্দ, এবং একজন না 2-3 জন মিলে যদি এরকম চেয়ার টেবিল সরায় যেরকম একটা আওয়াজ হয়, সেই রকম একটা আওয়াজও এই ঘর থেকে পাচ্ছে। এবার ও তো খুব ভয় পেয়ে গেছে, যে ভাবছে যে কী হলো ব্যাপারটা, ওই ঘর থেকে এরকম চেয়ার টেবিল সরানোর আওয়াজ, এত লোকজনের আওয়াজ আসছে কোত্থেকে, মানে ওই ঘরে কে ঢুকতে পারে? ওই ঘরে ঢুকতে হলে ওর সদর দিয়ে ওর ঘর দিয়েই ঢুকতে হবে। তো ওর ঘরে তো দরজা বন্ধ, বাইরেও সব তালা দেওয়া আছে, তাহলে কি? তখন তোর প্রচণ্ড ভয় করতে শুরু করেছে যে এটা নিশ্চয়ই কোনো অন্য ব্যাপার হচ্ছে। তো ভাবছে যে কি করি এখন, কাকে ডাকি? এই সময় ও ভাবলো যে তাহলে আমার এক বন্ধু আছে, এত রাত্রিরে আর তো কেউ জেগে নেই, ওর এক বন্ধু ছিল আছে আর কি, ডক্টর। তো ওর অনেক সময় নাইট ডিউটি পড়ে। তো ও ভাবলো তাহলে ও একমাত্র হয়তো জেগে আছে, তাহলে ওকে আমি ফোন করি বলে ও ফোন করেছে। ওকে ফোন করতে বলছে, জানিস আমার খুব ভয় করছে, পাশের ঘরে ভীষণ আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ চেয়ার টেবিল টানছে, কি হচ্ছে না হচ্ছে আমি বুঝতে পারছি না। তখন বলছে যে আমার ভীষণ ভয় করছে, আমি একলা তো। তখন ও বলছে যে শোন, তুই ফোনটা ভিডিও কলে দে, আমার সাথে কথা বলতে বলতে তুই আস্তে করে টর্চ নিয়ে উঠে ওই ঘরে গিয়ে দেখ কি হচ্ছে, নিজে গিয়ে দেখে এলে ভয়টা কমে যাবে, হয়তো তোর মনের ভুল হতে পারে, তো তুই যা। তখন ও ভিডিও কলে ওকে ধরেছে করে, ও যেহেতু ভিডিও কলে ওকে দেখতে পাচ্ছে, একটু সাহস এসছে মনে। তখন ও টর্চ লাইট নিয়ে পাশের ঘরে গিয়ে টর্চ দিয়ে আগে সুইচটা অন করেছে। সুইচটা অন করে দেখছে যে না, কিছু নেই, ঘর তো পুরো ফাঁকা, যেমন ছিল চেয়ার টেবিল সাজানোই আছে। তো কি ব্যাপার, কিছুই তো হয়নি। ও বলছে কি কিছু দেখতে পেলি, কিছু জানতে পারলি? তখন বলছে যে না, দেখ না সবই তো ঠিকঠাক আছে, কিন্তু এই মুহূর্তে আর কোনো শব্দও নেই। কিন্তু আমি এতক্ষণ ধরে যে শব্দটা পাচ্ছিলাম, এটা তো পুরো জেগে ছিলাম আমি, মানে জেগে গেছিলাম। এটা তো কোনো মানে আমি নিজের কানকে তো অবিশ্বাস করতে পারছি না, এটা কী হচ্ছিলো। বলছে যাকে তুই এই নিয়ে একদম মাথা ব্যথা করিস না, তুই শুয়ে পড় দরজা বন্ধ করে। ও কিছু না, ওটা হয়তো কোনো তুই স্বপ্ন দেখছিলি বা মনের ভুল হতে পারে, ওটা কিছু নয়, তুই একদম ভয় পাস না, আর ভয় পেলে তুই আবার আমাকে কল করবি। এই বলে ও বন্ধুও ফোন রেখে দিয়েছে, ও ফোন রেখে দিয়ে ও শুয়ে পড়েছে। শুয়ে তো ওর আর ঘুম আসছে না, প্রায় জেগেই রাতটা কেটে গেল। তারপর থেকে আর শব্দটা কিন্তু ও আর পায়নি। এরপরে দিন যায়, আস্তে আস্তে বাচ্চা তো বড় হয়ে গেছে। বাচ্চা যখন 2-3 বছর বয়স, তখন ও আবার বাচ্চাকে নিয়ে এসে ও স্কুল টুলে ভর্তি করে দিয়েছে। কিন্তু ওদের অশান্তি থামেনি, একসাথে থাকে না বরের সাথে, তা সত্ত্বেও ওর বর সে মাঝে মাঝেই এসে চড়াও হয় এবং মানে মারধর পর্যন্ত করতে শুরু করে, এরকম একটা সিচুয়েশান তৈরি হয়। আর তার মধ্যে ওর শরীরের অবস্থা একদম ভালো নয়, মানে বিভিন্ন রকম রোগ চলছে ওর জীবনে, মানে একটার পর একটা রোগে ভুগছে, বাচ্চাটাকেও কুকুরে কামড়ে দিচ্ছে, এই করছে, নানান কিছু হচ্ছে। তো ওর খুব একটা অশান্তির মধ্যে দিন যাপন করছিল। এমন সময় ওরই এক মানে রিলেটিভ টাইপেরই একটি ছেলে আছে, সে খুব সাধনার বসে সে অনেক উচ্চ মার্গে চলে গেছে, মানে ও অনেক কিছু বলতে পারে, ও সাধনার সিদ্ধি লাভ করে গেছে প্রচুর, মানে অল্প বয়স হলে কি হবে, সে অনেক আধ্যাত্মিক দিক থেকে অনেকটাই সমৃদ্ধ এবং অনেক কিছু বলে টলে দিতে পারে। তো ওকে তখন ও জানালো যে ভাই, এরকম
আবার আমার জীবনে এই হচ্ছে, প্রথম থেকে সব বলেছে যে ওর বিয়ের পর থেকে কি কি হচ্ছে না হচ্ছে সমস্ত। তখন ও বলেছে ঠিক আছে আমি একটু দেখি, একটু ধ্যানে বসি, তোমার কি হয়েছে আমি বলে দেবো তোমাকে, তোমার সঙ্গে কি হচ্ছে বলে ও তো রেখে দিয়েছে ফোন। তারপরে কিছু মানে রাত্রিরের দিকে আবার ফোন করে বলছে যে শোনো, তোমার বাড়িতেই কেউ একটা ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, এবং এটা আজকের ঘটনা নয়, বহু দিন আগের থেকেই এটা করা আছে ব্ল্যাক ম্যাজিকটা। আর সেই কারণেই তোমাদের এরকম সব কিছু খারাপ হচ্ছে, বিশেষ করে যারা নতুন বিয়ে হয়ে আসার পর তোমাদের ওপর এই প্রকোপটা বেশি পড়েছে। ওই বাড়িতে যতদিন থাকবে তোমার কিন্তু এর থেকে নিস্তার নেই, কোনো দিনই তোমার হাজব্যান্ডের সাথে ভালো রিলেশন আর তৈরি হবে না। এই বাড়িটা যদি ছাড়তে পারো তাহলে একটা সম্ভাবনা আছে, কিন্তু বাড়ি ছাড়বে কি করে? সেইভাবে সেরকম তো ওর আর্থিক জোর নেই যে ও একটা ফ্ল্যাট কিনে চলে যাবে বা কিছু, ওই বাড়িতেই রয়েছে। তখন ও বলছে কে করেছে এই ব্ল্যাক ম্যাজিক, কে করেছে? বলছে তোমাদের পরিবারেরই কেউ করেছে। আচ্ছা, ওদের ওপরতলায় যে যারা থাকতো, ওর শ্বশুর শাশুড়ি ছাড়াও ওর শ্বশুর শাশুড়িও থাকতো। হ্যাঁ, ওই শাশুড়ি বাচ্চাটাকে খুব ভালোবাসতো, মেয়েটাকে। ও মাঝে মাঝেই ওকে ডেকে নিয়ে গিয়ে এটা ওটা খাওয়াতো, এটা ওটা আদর করে খাওয়াতো, কিন্তু খাওয়ানোর পরেই না অসুস্থ হয়ে পড়তো বাচ্চাটা। ও তো বুঝতে পারেনি যে সমস্ত ব্ল্যাক ম্যাজিক থেকে হচ্ছে, ও সরল বিশ্বাসেই ছাড়তো খুড়ি শাশুড়ির কাছে। এবারে এ বলেছে যে তোমার বাড়িরই কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, এবং কে করেছে সেটা তো আমি নাম বলবো না, কিন্তু তুমি বুঝতে পারবে আর এক সপ্তাহের মধ্যে তোমার যে ব্ল্যাক ম্যাজিক করেছে সে প্রচণ্ড অসুস্থ হয়ে যাবে, এমন অসুস্থ হবে তাকে হসপিটালে দিতে হবে, দেখো কি হয়, এই বলেছে। এই কথা বলার দুদিনের মধ্যে হঠাৎ করে বাচ্চাটা এসে বলছে মা ওখানে কাকি ঠাম্মার খুব শরীর খারাপ। বলছে কি হয়েছে? জানি না আমি কি হয়েছে। তখন ও গেছে দেখতে, গিয়ে দেখছে যে ডাক্তার এসছে, ডাক্তাররা বুঝতে পারছে না যে কি হয়েছে, নানান রকম টেস্ট দিয়েছে। 2-3 দিন ধরে বিছানা থেকে উঠতে পারছে না, চলতে পারছে না, মুখ হাত পা সমস্ত ফুলে গেছে ভদ্রমহিলার। তখন ডাক্তার বলেছে ওনাকে হসপিটালাইজ করতে হবে, কারণ আমি কিছু বুঝছি না, সব রকম থরো চেক আপ করতে হবে, তা না হলে আমার দ্বারা হচ্ছে না এসব, একে হসপিটালে দিন। তখন ওনাকে হসপিটালে দেওয়া হয়েছে। আর ও তখন ভাবছে যে বাবা এ তো ঠিক কথাই বলেছিল, তার মানে এরই কোনো কাণ্ড হতে পারে, মানে এই করেছে ব্যাপারটা। তারপরে ও শাশুড়ির কাছেও শুনেছিল যে এই যে ভদ্রমহিলা ওর খুড়ি শাশুড়ি, সে নাকি রঙটা কালো ছিল, দেখতে ভালো ছিল না আর কি। যখন বিয়ে হয় অল্প বয়স, কিন্তু বংশমর্যাদা এইসব দেখে অনেক সময় বিয়ে হয় না, সেই সম্বন্ধ করে বিয়ে হয়ে এসেছিলো এই বাড়িতে কাকার সাথে। তখন যা হয় আমাদের দেশে, কালো একটু দেখতে খারাপ মেয়েদের নিয়ে অনেক রকম কথা শোনানো এই সমস্ত ছিল তখনকার দিনে না, মানে ওর যে ওকে দেখতে ভালো নয়, তার থেকে যে ওর হাজব্যান্ডকে অনেক ভালো দেখতে, এই সমস্ত নিয়ে ওকে নানানভাবে ওকে মানসিক যন্ত্রণা দেওয়া হতো, শ্বশুরবাড়ির লোকজন করতো এটা। তো সেই কারণে খুব মনে মনে দুঃখ ছিল ভদ্রমহিলা, যে কি আমি এরকম, আর আমার সাথে এরকম হচ্ছে, আমি দেখতে খারাপ বলে এই বাড়ির আমি ভালো হতে দেবো না, এই বাড়ির কোনো বউয়ের যেন ভালো না হয় বলে ও নাকি কোনো একটা তান্ত্রিকের সাথে যোগসাজশ করে বাড়িতে একটা ওই রকম কিছু একটা পুঁতে রেখেছিল ওই বাড়ির ভিটাতে, যাতে কারোরই ভালো না হয়। তো সেই থেকে সেটাই হয়ে গেছে। তো এই পরবর্তী জেনারেশনে ওই প্রথম বউ, আর তো কারো ছেলে নেই, তো ওর উপরেই প্রকোপটা পড়ে গেছে, এটাই বলতে চাইলো। কিন্তু এর মধ্যেও আর একটা ব্যাপার হয়েছে, এই বাচ্চাটাকেও কী সব করতো হয়তো জানি না, বাচ্চাটা ওর খাবার খেলে ভুগতো, এই করতো, তারপর থেকে ও আর বাচ্চাকে ওখানে যেতে দিত না। এরপরে একদিন হয়েছে কি, ওর যে ও মাঝে মাঝে বাচ্চাকে নিয়ে এদিক ওদিক বেড়াতে চলে যেত, মন টন ভালো না লাগলে পুরী চলে গেল, দীঘা চলে গেল, এইরকম বেড়াতে যেত। তো ওদের দুজনেরই আলাদা আলাদা কিট ব্যাগ আছে, সেগুলো নিয়ে, ওটা মানে ট্যুরের ব্যাগ আর কি,
ওরা ট্যুর থেকে এসে আবার জিনিসপত্র আনপ্যাক করে আবার রেখে দেয়, আবার যখন কোথাও যাওয়ার হয় সেই ব্যাগে ভরে নেয়। তো এরকমই একবার পুরী গেছিলো ওরা। পুরী থেকে ফিরে এসে ও তো সমস্ত জামা কাপড় নামিয়ে রেখে মানে কাচাকুচি করেছে, ব্যাগ খালি করে দিয়েছে। তার 2 দিন বাদে ও বাপের বাড়ি যাবে বলে ওই ব্যাগটাতেই সমস্ত কিছু ভরে টরে বাপের বাড়িতে গেছে। গিয়ে 2 দিন কাটিয়ে বাড়ি ফিরে এসছে। বাড়ি ফিরে এসে যখন জামা কাপড়গুলো বার করছে তখন দেখে ওই ব্যাগের মধ্যে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। এই ছোট্ট একটা মিনি নারকোলের মতো, ছোবড়া শুদ্ধ নারকোল হলে যেরকম হয় ওরকম একটা নারকোল, ওটা নাড়া দিলে খটখট খটখট করছে, ভেতরে কিছু একটা আছে পদার্থ, হ্যাঁ, আর পোড়া জিনিসটা পোড়ানো মতো। তো ও সেটা দেখে অবাক হয়ে গেছে এবং ওর মাথায় যেহেতু স্ট্রাইক করেছে যে ওকে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, ও তখন সেটা নিয়ে না বাইরে এসে ছুঁড়ে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে ওর যে সেই সাধক যে ভাই তাকে ফোন করেছে। একটু জল খাই। হ্যাঁ, সে তখন বলেছে যে এ বাবা ওটা তুমি ফেলে দিলে কেন? বলছে আসলে তখনই আমি বুঝতে পারিনি, এটা হয়তো ফেলে দেওয়া উচিত হয়নি। ও ছবি তুলেও রেখেছিল সেটা। তারপরে যাই হোক, ওই ভদ্রলোক মানে যে সাধক, যে ওর ভাই, সেই ওদেরকে সেই মহামৃত্যুঞ্জয় কবচ বানিয়ে বাচ্চাটাকে পরিয়ে ঠরিয়ে দিয়েছে, আর ওকেও দিয়েছে, কিছু বন্ধন করে দিয়েছে। কিন্তু মানে ওর হাজব্যান্ডের সাথে ওর ইয়েটা এখনও মেটেনি, কিন্তু আগের থেকে কিছুটা ভালো আছে। এইসব, হ্যাঁ, এসব কেন করে মানুষের বিকার আর কি। অন্যের ক্ষতি করে কি লাভ হয় তাও তো জানি না। এইটা একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। আচ্ছা, এবারে আর একটা ঘটনা বলি। এটা ভূতের গল্প, বেশ ভয়ঙ্কর একটা গল্প। এটা আমার নন্দাইয়ের কাছ থেকে শোনা, ওর জীবনের একটা অদ্ভুত ঘটনা। আমার নন্দাই আমার মামাতো ননদের হাজব্যান্ড। উনি অনেকটাই বড়, আমাদের দাদা বলি আমরা। তো উনি এখন থাকেন গড়িয়াতে। তো উনি একসময় ওই কাঠ সংক্রান্ত কোনো বিজনেসের সাথে জড়িত ছিলেন। কাঠের লগ টগ এনে চেরাই করা হতো কলকাতায়। বিভিন্ন জায়গা থেকে কাঠের লরি বোঝাই করে আসতো। উনি আর ওনার এক পার্টনার ছিল আর কি। তো একবার ওই রকম মথুরাপুর বলে একটা জায়গা আছে, যারা সোনারপুরের ওই দিকে থাকো তারা জানো, মথুরাপুর, রায়দিঘি, এই সমস্ত জায়গা। তো ওইখানে মথুরাপুরের ওখানে থেকে কোথা থেকে কাঠ আসছিল জানি না, লরি করে কাঠ পাঠানো হচ্ছিল কলকাতার উদ্দেশ্যে। সেইখানে লরি আটকে দিয়েছে। তো আটকে দিয়েছে এবং সেই খবরটা যখন ওনাদের কাছে এসে পৌঁছাও, দাদার কাছে, তখন দাদা কী করেছেন, তখন রাত্রির প্রায় 8টা বেজে গেছে। তো ওরা ফোন করেছে, দাদা এরকম লরি আটকে দিয়েছে, এইসব কাগজপত্রের ঝামেলা বা কিছুর জন্য হয়তো লরি আটক করে দিয়েছে, লরি ছাড়তে চাইছে না। এবার লরি না ছাড়লে তো উপায় নেই, লরিকে তো ছাড়াতেই হবে। সেই জন্য ওই যে পার্টনার ছিল তাকে বললো, চল আমরা যাই, গিয়ে দেখি কি ব্যাপারটা, কেন এরকমভাবে লরি আটকে দেওয়ার তো কোনো কথা নেই, সবই তো ক্লিয়ার আছে, কেন লরি আটকে দিল, চল আমরা গিয়ে দেখি বলে ওরা তো রওনা হয়েছে। এবার ওরা গড়িয়া থাকে, ওরা সোনারপুর দিয়ে ট্রেনে করে গিয়ে মথুরাপুরে গেছে আর কি। মথুরাপুরে যেতে যেতেই প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছে। গিয়ে দেখছে এরকম অনেক কিছু হচ্ছে, পুলিশের সাথে এর সাথে বচসা টচসা হচ্ছে, অনেক কিছু করে, অনেক ঝামেলা করে, কাগজপত্র ইয়ে করে, যাই হোক অবশেষে লরিটা ছেড়ে দিয়েছে। লরি ছাড়ার পর ওরা এবার ফিরে আসবে। তো এবারে
এটা কিন্তু বহু বছর আগের কথা, আজ থেকে কমপক্ষে 30 বছর আগের কথা। তা 30 বছর আগে ধরো তখন তো ওই সাইডটা তো আরও অনেকটাই অনুন্নত ছিল, আর বেশি রাত্রির হয়ে গেলে যানবাহন পাওয়া যেত না, বাস চলে যেত, এই সমস্ত ছিল। তো সত্যি সত্যি অনেক রাত হয়ে গেছে বলে আর কোনো বাস নেই, মানে সোনারপুর স্টেশনে যে আসবে ট্রেন ধরবে ওরা, কোনো বাস টাস কিচ্ছু পাচ্ছে না, এমনকি কোনো যানবাহন মানে রিক্সা টিক্সারও দেখা নেই, অত রাত হয়ে গেছে বলে। তখন ওরা ভাবছে যে কি করব কি করে ফিরবো, অনেকটা রাস্তা ভাবতে ভাবতে দেখছে একটা ছেলে ওই ভ্যান রিক্সা চালায়, এরকম একটা ছেলে যাচ্ছে। তো ওরা ডেকেছে তাকে যে ভাই আমাদের একটু ছেড়ে দেবে, সোনারপুর স্টেশনে ছেড়ে দেবে, আমরা বিপদে পড়েছি, কোনো গাড়ি পাচ্ছি না। তখন ছেলেটা বলেছে আচ্ছা ঠিক আছে ছেড়ে দেবো, অল্প বয়সী একটা ছেলে। তো ওরা বসেছে। ভ্যান রিক্সা তো তোমরা জানো, অনেকেই চড়েছো, দীঘা টিঘার দিকে ভ্যান রিক্সা খুবই চল আছে। তো ওই ভ্যান রিক্সায় সামনের দিকে মুখ করে বসা যায়, পিছন দিকে দুজনেও বসা যায়। তো ওরা পেছন দিকেই বসেছে, পেছন দিকে মুখ করে, মানে যেদিকে আরোহী যাচ্ছে সেই দিকে না, উল্টো দিকে মুখ করে বসে ওরা দুজনে পা ঝুলিয়ে বসে যাচ্ছে গল্প করতে করতে। বেশ রাত হয়ে গেছে, অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছে, মাঝে মাঝে দু একটা স্ট্রিটের আলো পড়ছে এক ঝলক করে। তো যাচ্ছে ছেলেটা বেশ জোরেই চালাচ্ছে, যাতে ওরা ট্রেনটা মিস না করার, বলছে ট্রেনটা যেন মিস না করি, একটু আমাদের পৌঁছে দাও। তো যাচ্ছে তো ওই দাদা হঠাৎ করে পিছন ফিরে দেখছে যে ছেলেটা চালাচ্ছে, তাকে দেখার জন্য পিছনটা ঘুরেছে। পিছন ঘুরে দেখছে যে সিটে কেউ নেই, গাড়িটা আপন মনে চলছে। না, ও প্রচণ্ড ভ্যাবাচাকা খেয়ে গেছে। ব্যাপারটা কী হলো, কি মানে কেউ নেই, কী করে গাড়িটা চলছে, ও অবাক হয়ে গেছে। ও পাশের যে ওর পার্টনার, তাকেও কিছু বলতে পারছে না, ভাবছে যে কি ভুল দেখে, মানে অন্ধকার বলে দেখতে পাইনি, ছেলেটা কালো মতন বলে আমি বোধহয় দেখতে পাইনি বলে ও আবার একবার পেছনে ফিরে দেখছি যথারীতি নেই, কেউ নেই, গাড়িটা আপনি চলছে। তখন ওর মানে গা হাত পা বাইরে ঠান্ডা হয়ে আসে। বলছে ওই পাশের লোকটাকে বলেছে, মুখে কিছু বলেনি, ওকে একটুখানি টিপে বলছে পেছনে এরকম করে আঙুল দিয়ে দেখাচ্ছে। ওই ভদ্রলোক পেছন ঘুরে দেখছে কেউ নেই। বলছে এই কে চালাচ্ছে, কেউ তো নেই, চুপ। ও বলছে চুপ। তখন দুজনের হাত ধরে মানে ইষ্ট নাম জপতে চলেছে। আবার খানিকক্ষণ পরে পিছন ঘুরে দেখছি হ্যাঁ ছেলেটা দিব্যি চালাচ্ছে। তো দুজনেই মুখ চাওয়াচাই করছে, ভুল দেখলাম নাকি আমরা। তো দাদা তো ওকে থামিয়ে দিচ্ছে, কিছু কথা নয়, একটাও কথা নয়, চলো। আবার কিছু দূর যাচ্ছে, আবার পেছন ঘুরছে, দেখছে সত্যি কেউ নেই। মানে এরম করতে করতে সারাটা রাস্তা ওরা মানে প্রাণ হাতে করে অবশেষে গিয়ে স্টেশনে পৌঁছেছে। স্টেশনে পৌঁছানোর পর ছেলেটা আছে, তখন দিব্যি আছে যে চালাচ্ছিল, তো তাকে টাকা পয়সা দিয়েছে। দেওয়ার পর যখন ছেলেটা ওদের বলছে যে দাদা ওই মাঝখানের বগিতে উঠবেন না, আপনারা একটু সামনের দিকে উঠবেন, মাঝখানের বগি 4টে ছেড়ে আপনারা সামনের দিকে উঠবেন এই ট্রেনটায়, বুঝলেন, বলে জোরে প্যাডেল করতে করতে এগিয়ে গেছে। এবার ওখানে একটা চায়ের দোকান ছিল, ওদের নামটা দেখেছে সেই দোকানদারটা বলছে আপনারা এর গাড়িতে এলেন? তখন ওরা বলছে হ্যাঁ, কেন বলুন তো? বলছে না কেন কিছু না, ও যা বললো সেই কম্পার্টমেন্টে উঠবেন, মাঝখানে 4টে বগি ছেড়ে সামনের দিকে উঠবেন, ঠিক আছে বলেছে। তখন ওরা বলছে যে কী জানি কিসের ব্যাপার, কী ব্যাপার কিছুই তো বোঝা যাচ্ছে না, এরকম কি অদ্ভুত ব্যাপার ঘটলো আমাদের সাথে, এরকমও হতে পারে, মানে কি মানে স্বপ্ন দেখছি না বাস্তব, কি মানে কীরকম হতে পারে ভাবো তোমরা। একটা রিক্সা চালাচ্ছে একটা, সেখানে লোকটা নেই মাঝেই। তো যাই হোক, ওরা তখন যাকে যা বলেছে শুনি, চলো সামনের দিকেই উঠি, আমাদেরও সুবিধা হবে নামতে বলে ওরা ট্রেন এসে গেছে, ওরা সামনের দিকে গিয়ে উঠে পড়ে ট্রেন যখন শিয়ালদা স্টেশনে এসে থেমেছে, দেখছে প্রচণ্ড হইচই, বিরাট হইচই। ট্রেনটা দাঁড়িয়েছে যখন, চারিদিক থেকে পুলিশ ছুটছে, কি ব্যাপার হয়েছে না, ওই যে মাঝখানে 4টে কম্পার্টমেন্ট বাদ দিয়ে ওদের উঠতে বলেছিল,
ওই কম্পার্টমেন্টে মাঝ রাস্তায় ডাকাত উঠে ডাকাতি করেছে এবং অনেকে সেই ডাকাতের গুলিতে মারা গেছে ওই ট্রেনে। মানে ওরা সত্যি মানে হতবাক। বলছে আমি রিসেন্টলি গল্পটা মানে ঘটনাটা শুনলাম, দাদা বলছে যে আমি জীবনেও ভুলবো না সেই রাত্রিরের কথা। আর কিভাবে আমাদের উনি যেই হোক মানে ও ট্রলি যে ছেলেটি চালাচ্ছিল সে যদি অশরীরী হয়ে থাকে, কিন্তু সে কিন্তু খুব উপকারী অশরীরী, মানুষের উপকারী করেছে, খারাপ কিছু করেনি। ওরা ভাগ্যিস ভয় পেয়ে হাউমাউ করে চিৎকার করে নেমে পড়েনি মাঝ রাস্তায়। এটাই হচ্ছে ওদেরকে হ্যাটস অফ আর কি। মানে এই সাহসিকতাটা ওদের দেখানোটা খুবই ভালো। হ্যাঁ, খুব সাংঘাতিক পরিস্থিতি। হ্যাঁ, তো এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো বলো। হ্যাঁ, খুবই ভালো আত্মা, এইভাবে মানুষের উপকারী করেছেন, অত রাত্রে পৌঁছে দিয়েছেন এবং আগে থেকে বুঝতে পেরে ওদেরকে যে সাবধান করতে পেরেছে এবং ওরাও যে ওর কথা মতন চলেছে, এতেই ওরা মানে এটাই অনেক বড় ব্যাপার আর কি। আচ্ছা, এবারে আর একটা ঘটনা বলি। এই ঘটনাটাও আমার এক বন্ধু, ছোট মানে এখানকারই একটি আমার হাজব্যান্ডের বন্ধুর বউ আর কি। ওকে জিজ্ঞেস করেছিলাম যে কোনো ভূতের গল্প জানিস, যে মানে ও বলেছে আমারই একটা জীবনে ঘটেছে, সেই গল্পটাই তোকে বলি। সেটা আমার একদম ছোটোবেলার ঘটনা। তো ছোটোবেলায় ওরা মাইথনে থাকতো, ওই ডিভিসি তোর বাবা চাকরি করতেন, তো সেইখানে ওদের ছিল ওই কী বলে কোয়ার্টার ছিল, ডিভিসির কোয়ার্টারে ওরা থাকতো। তো ওই পাশাপাশি অনেকগুলো কোয়ার্টার পরপর অনেকগুলো কোয়ার্টার ছিল। সেই কোয়ার্টারে ওরা অনেকগুলো ভাই বোন, আমাদের সময় তো সব ভাই বোনের ছড়াছড়ি, প্রচুর ভাই বোন ওদেরও তাই। তো ওইখানে খুব মজা করে আমাদের শৈশবটা কেটেছে, ওরাও খুব মজা করেই থাকতো। তো ও যখন খুবই ছোট, ওই প্রাইমারি স্কুলে টুলে পড়ে আর কি, তো সেই সময়ের ঘটনা আর কি একটা। ও বলছে যে ঘটনাটা যখন ঘটেছে তখন আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু পরবর্তী সময়ে যখন আমি সবাইকে বলেছিলাম তখন বুঝতে পেরেছি যে এটা একটা ভৌতিক ঘটনা। তার আগে পর্যন্ত আমি কিন্তু এটা ভূতের ঘটনা বলে মনে করিনি। তো ওদের পিছন দিকে একটা কোয়ার্টার ছিল, সব কোয়ার্টারগুলো আলাদা আলাদা পাঁচিল ঘেরা, আর পাঁচিলগুলো খুব চওড়া। আর ছোটোবেলায় আমরা তো খুব দুরন্ত ছিলাম, ওরাও খুব দুরন্তপানা করতো, এই আগানে বাগানে ঘোরা, এর গাছ থেকে এই চুরি করা, ওর গাছ থেকে ওই চুরি করা, পাঁচিল ডিঙিয়ে ডিঙিয়ে পাঁচিলের ওপর দিয়ে হাঁটা, এগুলো তখনকার মানে সময়ে ছোটো বাচ্চারা খুবই করতো, ছেলে মেয়ে নির্বিশেষে। তো ওরা ওরকম দুরন্তপানা করতো, আর সারাটা দুপুর ধরে এরকম চলতো। যেদিন স্কুল টুল যাওয়া ছিল না, থাকতো না বা কিছু, সেদিন তো ওইসব করেই বেড়াতো দুপুরবেলা। তো ওই রকমই একটা সময় ও কোনো কারণে স্কুলে যায়নি, স্কুলের দিন ছিল কিন্তু ও কোনো কারণে স্কুলে যায়নি, হয়তো শরীর খারাপ ছিল বা অন্য কোনো কারণে ও সেদিন স্কুলে যায়নি। এবার দুপুরবেলা তো বাচ্চাদের ঘুম আসে না ছোটদের, ওরা তখন এই মানে শীতকাল আর কি, মানে এই সময়টা দিয়ে মানে কুল গাছে কুল হয়েছে ওদের ওই পেছনে যে বাড়িটা ছিল, ওরা বলতো পাকরাশি কাকুর বাড়ি। তো ওই পাকরাশি কাকুকেও জীবনে দেখেনি, পাকরাশি কাকু বহুদিন আগে মারা গেছেন। মানে ও তখন মানে ছিল না, মানে খুবই ছোট ছিল হয়তো। তো ওই পাকরাশি কাকুর যে স্ত্রী, উনি তখনকার দিনের বিধবা, তো উনি ওই সাদা শাড়ি পরতেন, কিন্তু উনি একটা স্কুলে চাকরি করতেন।
স্কুলে পড়াতেন, দুপুরবেলা স্কুলে চলে যেতেন 10:30 সাড়ে 10টার সময়, আর ওই বিকেল 4টে সাড়ে 4টে 5টা এরকম সময় বাড়ি ফিরতেন। আর ওনার দুটো ছোট ছোট মেয়ে ছিল, তারা ওদের সাথে খেলাধুলা করতো, এরকম আর কি। বাড়িতে আর কেউ ছিল না, দুটো বাচ্চা মেয়েকে নিয়ে উনি থাকতেন। তো ওদের বাড়িতে একটা বিশাল বড় কুল গাছ ছিল। সেই কুল গাছে করে ঝেপে কুল আসতো, আর ওই কুল গাছটা একদম ওদের পাঁচিলের ওপর দিয়ে একদম ছাদ অবধি সেই চলে গেছিলো। আর ছাদে উঠলেও পারা যেত, আর পাঁচিল থেকেও টপাটপ কুল পারা যেত। তো ও সেদিন ভেবেছে যে আজকে তো কেউ নেই, আজকে আমি একা একা কুল পারবো মজা করে, বলে ও চুপি চুপি পাঁচিলের ওপর উঠে গেছে। উঠে এবার পাকরাশি কাকিমা তো স্কুলে চলে গেছে, বাচ্চারা মেয়েরাও স্কুলে চলে গেছে, এদিকে ভাই বোনরাও কেউ নেই, মা হয়তো দুপুরবেলা ঘুমোচ্ছেন। হ্যাঁ, ও তো পাঁচিলে উঠেছে। উঠে কুল গাছের আড়াল থেকে ওদের ঘরগুলো দেখা যায়, ওদের জানলাগুলোতে কীরকম কাঁচের জানলা মতো, হ্যাঁ কাঁচের জানলা, মানে বাইরে থেকে দেখা যায়, পর্দা টর্দা দেওয়া নেই সামনের ঘরটায়। তো ও পাঁচিলে উঠে ভাবছে যে কেউ তো নেই ও বাড়িতে, আমি এখন কুল পারলেও কেউ বুঝতে পারবে না, কেউ বলবে না যে এই কুল চুরি করেছিস কেন নিয়েছিস, এ সমস্ত বলতে পারবে না, আমি বরং যাই কুল পাড়িকে বলে ও তো ওই পাঁচিল দিয়ে উঠেছে। উঠে কুল গাছের কাছে গিয়ে হাত বাড়িয়ে বাড়িয়ে, কুল গাছে তো প্রচুর কাঁটা থাকে, খুব সাবধানে একটা একটা করে কুল ছিঁড়ছে আর কোঁচড়ে রাখছে। এমন সময় হঠাৎ দেখছে যে ওই জানলা দিয়ে, কাঁচের জানলা দিয়ে ঘরের ভেতরে দেখা যাচ্ছে যে দুপুরবেলা তো সব পুরো আলো এসে পড়েছে, ঘরের ভেতরটাও দেখা যাচ্ছে। দেখছে যে এক ভদ্রমহিলা লাল পাড়ের শাড়ি পরে, সাদা লাল পাড় শাড়ি পরে একবার আসছে এদিকে, আবার একটু ভেতরের দিকে চলে যাচ্ছে পায়চারি করার মতো। তখন ও ভাবছে যে কি হলো ব্যাপারটা, কাকিমাদের বাড়িতে তাহলে কেউ এসছে নাকি, কই কেউ তো নেই, কাকিমা তো তাহলে স্কুলে যেত না, কেউ যদি এসে থাকে, সকাল থেকে কই দেখিনি তো কাউকে ওদের বাড়িতে ঢুকতে। মনে মনে ভাবছে যে কী জানি কি কাকে দেখছি, কে বাবা বা পালাই, আমাকে যদি দেখে ফেলে, এইসব ভেবে ও না আস্তে আস্তে পাঁচিল থেকে নেমে ঘরে চলে এসছে। ঘরে চলে এসে কাউকে কিচ্ছু বলেনি, ও ভেবেছে আমাকে যদি দেখে নেয় কে জানে, বলে যে কটা কুল এনেছিল রেখে দিয়ে আবার একটু পরে ভাবছে কি যাই তো দেখি কেউ আছে নাকি, আমি কাকে দেখলাম একবার দেখি তো, ওদের বাড়িতে কেউ এসছে নাকি, বলে ও আবার গেছে গুটি গুটি পায়, গিয়ে আবার পাঁচিল দিয়ে উঠেছে। আবার পাঁচিল দিয়ে উঠে দেখছে কি, হ্যাঁ সেই লাল পাড় শাড়ি পরা মহিলা, মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, বারবার পেছন ঘুরে চলে যাচ্ছে, আবার একটু এদিকে আসছে, তো মুখটা ভালো করে দেখতে পাচ্ছে না, কিরকম আলো আধারি একটা ভাব। এসে হঠাৎ করে দেখছে যে জানলার কাঁচ দিয়ে একদম ওর দিকে যেন এরকমভাবে তাকিয়ে আছে। তো তাই দেখে ওর হয়ে গেছে। ও তখনও কিন্তু ভাবেনি যেটা ভূত, ভাবছে যে ওদের বাড়িতে নিশ্চয়ই কেউ এসছে, তাই সেই বোধহয় আমাকে দেখে ফেললো, এইবারে তো কাকিমাকে নালিশ করে দেবে, আর কাকিমা মাকে বললে মা তো আমাকে উত্তম মধ্যম দেবে, এই সব ভয় পেয়ে ও তাড়াতাড়ি করে হুড়মুড় করে পাঁচিল থেকে নেমে চলে এসছে। নেমে এসে তাড়াতাড়ি গুটি গুটি পায়ে মায়ের কাছে গিয়ে শুয়ে পড়েছে। তা মা তো ঘুমাচ্ছিল, যাই হোক খেয়াল করেনি অত। তারপরে যখন বিকেল সন্ধ্যা হয়ে গেছে, ওরা পড়তে বসেছে, তখন ওর যে সমবয়সী দিদি ছিল তাকে বলছে যে জানিস তো পাকরাশি কাকিমাদের বাড়িতে কে যেন এসেছে। বলছে কে এসছে? বলছে জানি না, আমি দেখতে পেয়েছি। বলছে কোথায় দেখতে পেলি তুই? বলছে যে আমি না কুল পাড়তে উঠেছিলাম দুপুরবেলা, তখন দেখলাম লাল পেড়ে শাড়ি পরে এক ভদ্র মহিলা ওরকম ঘরের ভেতরে হাঁটাচলা করছে। বলছে ভাট, কী লাল পেড়ে শাড়ি পরে হাঁটাচলা করবে, ওই বাড়িতে তো কেউ আসেই নি, ওদের বাড়িতে তো কোনো দিন কেউ আসে না, লাল পাড় শাড়ি পরে কে, ভুল দেখেছিস নাকি, ওটা তো দিদিমণি ছিল। তখন বলছে না ভুল দেখিনি, দিদিমণি তো লাল পাড় শাড়ি পরে না, দিদিমণি তো সাদা শাড়ি পরে। আর তখন বলছে জানি না কাকে দেখেছিস। না বলছে না আমি দেখেছি, ঠিক দেখেছি, দেখবি আমার মাকে বোধহয় কালকেই নালিশ করে দেবে, মা বোধহয় আমাকে মারবে, এসব বলছে। দুই বোনে মিলে এসব আলোচনা করছে। তারপরে তখনকার মতন তো কেটে গেছে।
এবারে একটু বড় হওয়ার পর তখন শুনতে পাচ্ছে যে ওই বাড়িতে মাঝে মাঝেই লাল পাড় শাড়ি পরা একজনকে দেখতে পাওয়া যায়, অনেকেই দেখতে পেয়েছে তাকে। তা সেটা কে হতে পারে? তো আমি জিজ্ঞাসা করলাম কে হতে পারে ওই বাড়িতে? তো বললি যে পাকরাশি কাকু মারা গেছিলো, তাহলে ওই লাল পাড় শাড়ি পরা ভদ্রমহিলা কে? তখন বলছে যে আমরা বড় হওয়ার পর জানতে পেরেছি যে ওই পাকরাশি কাকুর যে মা ছিলেন, সধবা মানুষ ছিলেন, তিনি সধবা অবস্থায় মারা গেছিলেন। তো এই বাড়িটা যখন কাকু প্রথম আসে তখন কিন্তু ওনার মাও ছিলেন, মা বাবা দুজনেই ছিলেন, কিন্তু মা অ্যাক্সিডেন্টে মারা গেছিল, আগুনে পুড়ে বা কিছু এরকম একটা কিছু হয়েছিল, স্টোভ বাস্ট করে বা কিছু আগুনে পুড়ে মারা গেছিল। সেই পর থেকে কি হয়েছিল জানি না, কিন্তু ওরা মাঝে মাঝেই এরকম ওই ভদ্রমহিলাকে ওরা দেখতে পেত, মানে অনেকেই দেখেছে আর কি। অতৃপ্ত আত্মা হয়তো ঘুরে বেড়াতো, কী হতো না হতো জানি না। ওর মেয়েদের অনেক পরে ওরা ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ তোরা কিছু দেখতে পেয়েছিস তোদের বাড়িতে, তোর ঠাকুমাকে দেখেছিস কোনো দিন? ওরা বলছে না, আমরা তো কিছু দেখিনি, আমরা তো কিছু জানি না। ওরা কিন্তু স্বীকার করেনি। কিন্তু আমার যে বন্ধু বলল যে আমি ছোটোবেলায় এতটাই ছোট ছিলাম, তখন আমার বোঝার মতন বয়সই ছিল না যে এসব ভূত টুত মানে এইসব ঘটনা বা এরকম কিছু হতে পারে। হ্যাঁ, এসব আমাদের আইডিয়াতেই ছিল না। আমরা ভেবেছিলাম কেউ এসছে বোধহয় ওদের বাড়িতে, কিন্তু আমি পরিষ্কার দেখেছি ওই লাল পাড় শাড়ি পরা এক ভদ্রমহিলা দুপুরবেলা। তো এই একটা ঘটনা আর কি। হ্যাঁ মধুমিতা, তুমি একটু দেরি করে এসেছো। আমি এই 4 নম্বর ঘটনা শেষ করলাম আজকে, আর বলবো না, চলে যাচ্ছি, আবার চলে আসবো। আজকে প্রায় মাসের শেষ দিন, আগামীকাল 29 তারিখ, আবার মার্চে দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো। আজকে গুড নাইট।